হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রমন সায়েন্স একাডেমি। আজকে আমি তোমাদের সাথে আমাদের এই চ্যানেলের প্রথম বায়োলজিক্যাল সায়েন্সের কন্টেন্টকে শেয়ার করতে চলেছি এবং আজকে আমরা বায়োলজিক্যাল সায়েন্সের যে টপিককে নিয়ে আলোচনা করব সেটি প্রাণী জগৎ বা প্রাণী রাজ্যের শ্রেণীবিন্যাস। তোমরা প্রত্যেকেই জানো ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের ইউনিট 1-এর একদম শেষ অধ্যায় হচ্ছে কিন্তু এই অধ্যায়টি, অর্থাৎ জীবজগতের শ্রেণীবিন্যাসের সব থেকে শেষ অধ্যায়। সেটি হচ্ছে অ্যানিম্যাল কিংডম বা প্রাণী রাজ্য বা প্রাণী জগৎ, যে অধ্যায়টাকে নিয়ে আজকে আমরা কিন্তু বিস্তর আলোচনা করব। অ্যাকচুয়ালি আমরা এই অধ্যায়ের টোটাল 3 থেকে 4টি পার্টে ভিডিওকে কমপ্লিট করব, লেকচার কমপ্লিট করব। আজকে আমরা পার্ট 1 কমপ্লিট করছি এবং এই পার্ট 1-এ আমরা প্রতিসাম্যতা অবধি স্টাডি করব। প্রতিসাম্যতা বা সিমেট্রি যেটাকে আমরা বলি, ওই সিমেট্রি অবধি কিন্তু স্টাডি করাই আমাদের উদ্দেশ্য, মূল উদ্দেশ্য আমাদের এই ভিডিওতে বা এই লেকচারে। দেখো, প্রথমত প্রাণী জগৎ বা প্রাণী রাজ্য এটাকে স্টাডি করতে গেলে আমাদেরকে প্রথমে কিন্তু ক্লাসিফিকেশন বা যেটাকে আমরা শ্রেণীবিন্যাস বলি, ওই ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস সম্বন্ধে প্রথমে আমাদের অবগত হতে হবে। তো স্যার, হোয়াট ইজ ক্লাসিফিকেশন? শ্রেণীবিন্যাস কাকে বলে? সেটাকে নিয়ে কিন্তু স্টাডি করতেই হবে আমাদেরকে, তবেই কিন্তু আমরা প্রাণী জগৎ বা প্রাণী রাজ্য সম্বন্ধে আরও ডিটেলিং করতে পারবো, তাদের সম্বন্ধে আরও জানতে পারবো, তাদের ক্লাসিফিকেশন, তাদের শ্রেণীবিন্যাস, অর্থাৎ তাদের কত ভাগ রয়েছে, প্রাণী জগতের আন্ডারে কত প্রাণী রয়েছে, তাদের কত গ্রুপ রয়েছে, কত শ্রেণী রয়েছে, কত গোত্র রয়েছে, সেগুলো সম্বন্ধে কিন্তু আমরা ডিটেলসে স্টাডি করতে পারবো তবেই। ওকে, চলো পরবর্তী স্লাইডে যাওয়া যাক। বুঝতেই পারছো আমরা যে টপিককে নিয়ে আলোচনা করতে চলেছি। দেখে নাও, ক্লাস 11-এর সেমিস্টার 1-এর এই টপিক প্রাণী জগৎ বা প্রাণী রাজ্য, যার আমরা আজকে ফার্স্ট পার্টকে নিয়ে এসেছি, পার্ট 1-কে নিয়ে এসেছি। দেখো, প্রাণী জগৎকে যদি জানতে হয় তাহলে তার ইন্ট্রোডাকশন আমাদেরকে অবশ্যই জানতে হবে, প্রপার ইন্ট্রোডাকশন, যেখানে কিন্তু আমরা প্রাণী জগতের একদম ভিত্তিমূলক কিছু আইডিয়া পেয়ে যাব। শ্রেণীবিন্যাস সম্বন্ধে যদি আলোচনা করতেই হয় তাহলে প্রথমে যার নাম মনে পড়বে, যে সায়েন্টিস্টের নাম বা যে বিজ্ঞানীর নাম, তিনি কিন্তু আমাদের প্রত্যেকেরই প্রায় পরিচিত, বিজ্ঞানী R.H. হুইটেকার। আমরা জানি কিন্তু উনাকে, বিজ্ঞানী R.H. হুইটেকার হলেন শ্রেণীবিন্যাসের একদম খুবই স্রষ্টা বললেই চলে। কারণ কেন স্রষ্টা? তার প্রধান কারণ এটাই যে যখন জীবজগতের শ্রেণীবিন্যাসকে নিয়ে প্রচণ্ড আলোড়ন সৃষ্টি হয়, তখন কিন্তু ইনি এগিয়ে এসেছিলেন এবং জীবজগৎকে 5 রাজ্যের শ্রেণীবিন্যাস করেছিলেন বা 5 কিংডম ক্লাসিফিকেশন করেছিলেন। ওনার মত অনুযায়ী কিন্তু আমরা এটাই পড়াশোনা করেছি যে জীবজগৎকে মোট 5টি রাজ্যে ভাগ করা হয়, যার প্রথম রাজ্যের নাম মনেরা, পরবর্তী রাজ্যের নাম প্রোটিস্টা, দেন ফাঙ্গি বা ছত্রাক, দেন উদ্ভিদ জগৎ যাকে আমরা প্ল্যান্ট কিংডম বলি, এবং একদম শেষে অবস্থান করে প্রাণী জগৎ যাকে আমরা অ্যানিম্যাল কিংডম বলি। তো অ্যাকচুয়ালি তাহলে এখানে আমরা মোট 5টি জগৎ পাচ্ছি বা 5টি রাজ্য পাচ্ছি অ্যাকর্ডিং টু বিজ্ঞানী R.H. হুইটেকার। তো উনিই কিন্তু প্রথম 5 রাজ্যের শ্রেণীবিন্যাসকে আবিষ্কার করেছেন এবং 5 কিংডম ক্লাসিফিকেশন বা 5 রাজ্যের শ্রেণীবিন্যাস কিন্তু আমরা পাবো কার কাছ থেকে? স্যার বিজ্ঞানী R.H. হুইটেকারের কাছ থেকে, যিনি বলেছেন যে মনেরা, ওনার প্রথম যে কিংডম ছিল বা প্রথম যে রাজ্য ছিল ওর নাম ছিল মনেরা। অ্যাকচুয়ালি মনেরা হচ্ছে ব্যাকটেরিয়া জগৎ, অর্থাৎ পৃথিবীতে যত ব্যাকটেরিয়া আছে তারা প্রত্যেকেই কিন্তু মনেরা কিংডম এর আন্ডারে পড়ে বা মনেরা রাজ্যের আন্ডারে পড়ে বা মনেরা এই জগতের অধীনে পড়ে। এবং পরবর্তী রাজ্য বা পরবর্তী জগৎ হচ্ছে প্রোটিস্টা। পৃথিবীতে যত আদ্য প্রাণী রয়েছে আমরা প্রত্যেকেই জানি, অ্যামিবা, প্যারামোসিয়াম, ইউগ্লিনা, এইরকম যত আদ্য প্রাণী রয়েছে সমস্ত আদ্য প্রাণী কিন্তু তার পরবর্তী কিংডম অর্থাৎ প্রোটিস্টার মধ্যে পড়ে বা প্রোটোজোয়া বা প্রোটিস্টার মধ্যে পড়ে। এবং তৃতীয় যে কিংডমটা তিনি তৈরি করেছেন বা আবিষ্কার করেছেন বা রূপায়ণ করেছেন ওটি হচ্ছে ফাঙ্গি, মানে ছত্রাক, ছত্রাক জগৎ, যার মধ্যে আমরা মাশরুম পরে জানি। মাশরুম আমাদের খুবই পরিচিত, আগারিকাস, এগুলো প্রত্যেকটাই কিন্তু ফাঙ্গি বা ছত্রাক এই জগতের অধীনে পড়ে। ছত্রাকের পরে প্ল্যান্ট কিংডম বা উদ্ভিদ জগৎ, পৃথিবীতে যত স্বভোজী রয়েছে যারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে, তো প্রত্যেকেই কিন্তু স্বভোজী এবং অটোট্রপস গোষ্ঠীকে তিনি প্ল্যান্ট কিংডম বা উদ্ভিদ জগৎ বলে আখ্যা দেন। এবং একদম শেষেই রয়েছি আমরা অ্যানিম্যাল কিংডম বা প্রাণী জগৎ। এবং আজকে কিন্তু একদিক দিয়ে একটা সিমিলারিটি রয়েছে, যিনি পড়াচ্ছেন তিনিও কিন্তু অ্যানিম্যাল কিংডমের আন্ডারে পড়েন এবং যারা পড়া শুনছে মানে প্রিয় ছাত্রছাত্রীরা তারাও কিন্তু প্রত্যেকেই অ্যানিম্যাল কিংডমের অধীনেই পড়ছে। তো আমরা আজকে কিন্তু আলোচনা করব সেই প্রতীক্ষিত অ্যানিম্যাল কিংডমকে নিয়ে বা প্রাণী রাজ্যকে নিয়ে। অ্যাকচুয়ালি এই টপিকে আমরা প্রাণীদেরকে প্রপারলি বা সঠিকভাবে চিনব বা জানব, তাদের নামকরণ, তাদের শ্রেণীবিন্যাস
এবং শ্রেণীবিন্যাসের পরে তাদেরকে প্রপার গোষ্ঠীতে অন্তর্ভুক্ত করাই হচ্ছে আমাদের এই অধ্যায়ের মূল উদ্দেশ্য। ঠিক আছে, সুতরাং দেখো আমরা কিন্তু এই অধ্যায়ের মাধ্যমেই প্রথমে কোনো একটি জীবকে কিছু আইডেন্টিফাইং ক্যারেক্টার বা শনাক্তকরণকারী বৈশিষ্ট্যের দ্বারা প্রথমে তাকে আমরা শনাক্ত করব এবং তাকে তারপরে কিন্তু আমরা একটি নির্দিষ্ট নাম দিব, যে নামটাকে আমরা বলে থাকি দ্বিপদ নামকরণ বা বাইনোমিয়াল নোমেনক্লেচার। ওকে, তো বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস ছিলেন এর প্রবর্তক, আমরা সবাই জানি। এখন ফ্যাক্ট হচ্ছে যে স্যার দ্বিপদ নামকরণের মোট দুটি পথ, যার প্রথমটিকে গণ বলে এবং পরেরটিকে প্রজাতি বলে। ঠিক আছে, তো স্যার দ্বিপদ নামকরণের পরে অর্থাৎ জীবটিকে নির্দিষ্ট নাম দেওয়ার পরেই কিন্তু আমরা তাকে একটি নির্দিষ্ট গোষ্ঠীতে অন্তর্ভুক্ত করব, অর্থাৎ তাকে ক্লাসিফাইড করব, তার শ্রেণীবিন্যাস করব। ঠিক আছে, বিজ্ঞানী আর্নেস্ট মায়ার বলছেন শ্রেণীবিন্যাসের একটি বিশেষ সংজ্ঞা। দেখো বিজ্ঞানী আর্নেস্ট মায়ার বলছেন যে পৃথিবীতে যত জীব রয়েছে বা যত সত্তা রয়েছে, সমস্ত সত্তাকে বা সমস্ত জীবকে যদি আমরা একদম ক্ষুদ্রতম গোষ্ঠী অর্থাৎ প্রজাতি থেকে বৃহত্তম গোষ্ঠী অর্থাৎ রাজ্যের স্তর অবধি বা রাজ্য অবধি বা কিংডম অবধি অন্তর্ভুক্ত করতে পারি, তাহলে সেই পদ্ধতিকেই কিন্তু আমরা শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন বলবো। কারণ স্যার সর্বনিম্ন গোষ্ঠী বলতে কিন্তু প্রজাতি, আমরা জানি প্রত্যেকে, আর সর্বোচ্চ গোষ্ঠী বলতে কিন্তু কিংডম বা রাজ্য। তো সর্বনিম্ন থেকে একদম সর্বোচ্চ অবধি কিন্তু যদি আমরা তাকে গোষ্ঠীভুক্ত করতে পারি, তবেই কিন্তু তাকেই আমরা ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস বলতে পারি। এখন ফ্যাক্ট হচ্ছে যে স্যার শ্রেণীবিন্যাস যদি করতেই হয় তাহলে কিন্তু আমাদের ট্যাক্সোনমি সম্বন্ধে ধারণা থাকা অত্যন্ত প্রয়োজন। আর আমরা সবাই জানি যে ট্যাক্সোনমি শব্দের অর্থ হচ্ছে বিন্যাস এবং বিধি। সো বিন্যাস বিধি, আমরা কোনো একটি জীবকে সহজে বিন্যাস করতে পারবো যে বিধির দ্বারা, তাকেই কিন্তু আমরা ট্যাক্সোনমি বলে থাকি। ট্যাক্সোনমির যদি কথা বলা যায় তাহলে দুজন বিজ্ঞানীর কথা আমাদের সব থেকে বেশি মনে পড়বে। তাদের মধ্যে একজন হলেন বিজ্ঞানী অগাস্তিন পি দ্য ক্যান্ডল, যিনি ট্যাক্সোনমি শব্দের প্রবর্তক ছিলেন, এবং আরেকজন এর কথা না বললেই নয়, তিনি হচ্ছেন বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস, যিনি কিন্তু ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কির প্রবর্তক ছিলেন, যেটা আমরা পরবর্তী স্লাইডে জানব। ঠিক আছে, প্রপারলি একটি উদাহরণ দেব আমরা, যেখানে ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কি সম্বন্ধে আমরা ডিটেলিং করতে পারবো এবং যেটা এই অধ্যায়ের জন্য অত্যন্ত জানা জরুরি। ওকে, তো বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস কিন্তু তার সমস্ত তথ্যকে স্পিসিস প্লান্টারাম এবং সিস্টেমা ন্যাচুরি নামক দুটি গ্রন্থে কিন্তু লিখে গেছেন। তাহলে প্রয়োজনীয়তা বুঝতে পেরেছে, এতক্ষণ ধরে আমরা এগুলোই আলোচনা করেছি যে শ্রেণীবিন্যাস আমরা কেন করব, অর্থাৎ কোনো একটি প্রাণী গোষ্ঠীর সম্বন্ধে জানবো, তার শনাক্তকরণ বৈশিষ্ট্য সম্বন্ধে জানবো, তাকে নির্দিষ্ট নাম দিব অর্থাৎ তার নামকরণ করব এবং সেই সঙ্গে তাকে আমরা গোষ্ঠীভুক্ত করব। এই জন্যই কিন্তু আমরা শ্রেণীবিন্যাস পড়াশুনো করি বা এই জন্যই কিন্তু শ্রেণীবিন্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রেণীবিন্যাস করার মাধ্যমে কিন্তু আমাদের শেষ পয়েন্ট যেটা বলছে যে শ্রেণীবিন্যাস করে আমাদের আরও একটি লাভ হতে পারে। স্যার কী লাভ হতে পারে শ্রেণীবিন্যাস করার মাধ্যমে? দেখো, শ্রেণীবিন্যাস করার মাধ্যমে কিন্তু আমরা খুব সহজেই কোনো বন্য প্রাণীকে সহজে আমরা কী করতে পারি? সংরক্ষণ করতে পারি। কারণ আমাদের আইডিয়া হয়ে যাচ্ছে যে হ্যাঁ, একটি প্রাণীর কেমন হ্যাবিট দরকার, একটি প্রাণীর কেমন হ্যাবিটেট দরকার, কেমন বসতি সে পছন্দ করে বা কেমন আবহাওয়া, কেমন ওয়েদার সে পছন্দ করে, তার কী কী প্রয়োজনীয়তা রয়েছে, তার ফুড হ্যাবিট কী, সে কী খেতে ভালোবাসে, এগুলো কিন্তু আমরা খুব সহজেই শ্রেণীবিন্যাস জানার মাধ্যমে কিন্তু জানতে পারবো। ঠিক আছে, সুতরাং শ্রেণীবিন্যাস করছি মানে কিন্তু কোনো একটি জীবের সম্বন্ধে আমরা ডিটেলসে জানতে পেরে যাচ্ছি। তো ডিটেলসে জানতে পারছি বলেই কিন্তু সহজেই তাকে আমরা সংরক্ষণ করতে পারবো এবং সেই সঙ্গে কৃত্রিম প্রজননের মাধ্যমে তার উন্নত জাত সৃষ্টি করতে পারবো বা উন্নত ভ্যারিয়েন্টকে সৃষ্টি করতে পারবো। স্যার আমরা প্রত্যেকেই কিন্তু জানি কৃত্রিম প্রজনন কী জিনিস। কৃত্রিম প্রজননকে আমরা আর্টিফিশিয়াল রিপ্রোডাকশন বলে থাকি। আর আর্টিফিশিয়াল রিপ্রোডাকশন হচ্ছে সেই পদ্ধতি যে পদ্ধতির দ্বারা সংকর জীব লাভ করা যায়। ঠিক আছে, তো সংকর জীবকে আমরা লাভ করতে পারবো কৃত্রিম প্রজননের দ্বারা। ওকে, তো এটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাক্টরি পিরিয়ডস। এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্লাইডে। স্যার নেক্সট স্লাইড, চলো দেখে নেওয়া যাক পরবর্তী স্লাইড। দেখো, যেটা বলেছিলাম তোমাদেরকে, ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কি। স্যার ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কির আমরা জানি সবথেকে বৃহত্তম গোষ্ঠী হচ্ছে রাজ্য এবং সবথেকে ক্ষুদ্রতম গোষ্ঠী হচ্ছে প্রজাতি। তাহলে এখন যদি আমরা রাজ্যকে একটু ডেসক্রাইব করার চেষ্টা করি এবং একটা ছোট উদাহরণ দেওয়ার মাধ্যমে, উদাহরণ হিসেবে আমি মানুষকে দিচ্ছি এবং মানুষ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। চলো, মানুষ। অর্থাৎ এখন আমরা হোমো স্যাপাইন্স স্যাপাইন্সের হায়ারার্কি করব, ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কি। মানুষের রাজ্যের নাম কি? মানুষের রাজ্যের নাম অ্যানিমেলিয়া। মানুষের রাজ্যের নাম অ্যানিমেলিয়া অর্থাৎ প্রাণী জগৎ। প্রাণী জগৎ। মানুষের পর্বের নাম করডাটা।
কেন স্যার কর্ডাটা কেন? কারণ মানুষ এক ধরনের জীব যার কিন্তু আমরা ভ্রূণ অবস্থায় নোটোকর দেখতে পাই, আর আমরা কর্ডাটা তাকেই বলবো যাদের ভ্রূণ অবস্থায় কিন্তু নোটোকর দেখতে পাওয়া যায়। তো স্যার মানুষ এই জন্যই কিন্তু কর্ডাটা, তার কারণ মানুষের কিন্তু আমরা ভ্রূণ অবস্থায় নোটোকটকে দেখতে পাই, আর এই নোটোকট পরিণত অবস্থায় প্রকৃত মেরুদণ্ডে রূপান্তরিত হয়। এই জন্য মানুষকে আমরা ভার্টিব্রাটাও বলে থাকি বা প্রকৃত মেরুদণ্ডী জীবও বলে থাকি। ঠিক আছে, তো মানুষের শ্রেণী স্তন্যপায়ী। স্তন্যপায়ী যাকে আমরা ম্যামালস বলি বা ম্যামালিয়া বলি। মানুষের বর্গের নাম প্রাইমেটস। বর্গের নাম প্রাইমেটস। স্যার কেন প্রাইমেটস? কারণ মানুষ, এপ এবং সিম্পাঞ্জি এদের ক্ষেত্রে কিন্তু আমরা মেনস্ট্রুয়াল সাইকেল দেখতে পাই, রজত চক্র বা মাসিক যৌন চক্র দেখতে পাই, তাই এদেরকে আমরা প্রাইমেটস এই বর্গের আন্ডারে ফেলি। মানুষের গোত্র হোমিনিডা। মানুষের গোত্র হলো হোমিনিডস। মানুষের গণ হোমো এবং প্রজাতি সেপিয়ান্স। এবং প্রজাতি হলো সেপিয়ান্স, অর্থাৎ মানুষের বিজ্ঞানসম্মত নাম হোমো সেপিয়ান্স সেপিয়ান্স। নিচে কিন্তু দাগ দেওয়া একদম বাধ্যতামূলক, বিজ্ঞানসম্মত নামের নিচে দাগ দিতে হবেই। আর যদি তুমি ইটালিক হরফে লিখতে পারো তাহলে কিন্তু নিচে দাগ দিতে হবে না। আর সত্যি আমরা ইটালিক লিখতে জানি না, ইংলিশেই লিখছি, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এই জন্য নিচে কিন্তু দাগ দিতে হবে। গণের নিচে আলাদা দাগ, প্রজাতির নিচে আলাদা দাগ এবং উপপ্রজাতির নিচে আলাদা দাগ। তো এখানে কিন্তু সবথেকে বড় ট্যাক্সন হচ্ছে রাজ্য এবং সবথেকে ছোট ট্যাক্সন হচ্ছে কিন্তু প্রজাতি। ঠিক আছে, তার থেকেও ছোট ট্যাক্সন হয় যেটা আমরা এখানে উদাহরণস্বরূপ পাচ্ছি, এবং সেটি হচ্ছে উপপ্রজাতি। মানুষের ক্ষেত্রে হোমো হচ্ছে গণ, সেপিয়ান্স হচ্ছে প্রজাতি এবং পরবর্তী সেপিয়ান্স হলো উপপ্রজাতি। ঠিক আছে, তো মানুষের ক্ষেত্রে কিন্তু আমরা ত্রিপদ নামকরণ দেখতে পাই, দ্যাটস কল্ড ট্রাইনোমিয়াল নোমেনক্লেচার। এখানে কিন্তু আমরা ত্রিপদ নামকরণ দেখতে পাচ্ছি। মানুষের ক্ষেত্রে আমরা ত্রিপদ নামকরণ দেখতে পাই। ঠিক আছে, তো এটা তাহলে আমরা পড়ে নিলাম মানুষের ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কি বা হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স বা হিউম্যান বিংসের ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কি সম্বন্ধে। ওকে, বুঝতে পারা গেছে? আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। চলো নেক্সট স্লাইড। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, ভ্রূণের স্তর, দ্য লেয়ার্স অফ এমব্রায়ো। এখানে একটা ছোট কনসেপ্টকে প্রথমে ক্লিয়ার করতে হবে। যেমন ধরো ভার্টিব্রেটস, কর্ডেটস যারা রয়েছে, যারা কর্ডাটা রয়েছে, যারা ভার্টিব্রেটস রয়েছে, তাদের প্রায় প্রত্যেকেই কিন্তু যৌন জনন প্রক্রিয়ায় বংশ বিস্তার করে, আমরা সবাই জানি। আর যৌন জনন মানে কিন্তু শুক্রাণু এবং ডিম্বাণুর মধ্যে মিলন, যাকে আমি সিনগ্যামি বলি বা নিষেক বলে থাকি। তো যৌন জনন মানে শুক্রাণু এবং ডিম্বাণুর মধ্যে মিলনকে আমরা যৌন জনন বলি। স্যার শুক্রাণু ডিম্বাণু দুটোই হচ্ছে হ্যাপ্লয়েড কোষ, আর দুটোর যদি মিলন হয় তবে কিন্তু প্রথম যে ডিপ্লয়েড কোষ সৃষ্টি হয় তার নাম জাইগোট। জাইগোট থেকে কোষ বিভাজনের মাধ্যমে মরুলা বলে একটি দশা সৃষ্টি হয়, অতঃপর ব্লাস্টুলা বলে একটি দশা সৃষ্টি হয়। মরুলা কিন্তু প্রায় 8 থেকে 16টি কোষ দিয়ে তৈরি, আর ব্লাস্টুলা কিন্তু 32-এর বেশি পরিমাণ কোষ দিয়ে তৈরি হয়। ব্লাস্টুলা দশার পরেই ভ্রূণ জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরে রোপিত হয়, অর্থাৎ ইমপ্ল্যান্টেশন হয়। এবং ব্লাস্টুলার পরে যে স্তর আসে বা যে স্টেজ আসে, সেই স্টেজের নামকে আমরা বলি গ্যাস্ট্রুলা। স্যার গ্যাস্ট্রুলা দশায় ভ্রূণের মোট 3টি স্তর দেখতে পাওয়া যায়। গ্যাস্ট্রুলা দশায় আমরা ভ্রূণের টোটাল কটি স্তর দেখতে পাই? 3টি স্তর দেখতে পাই। এখানে কিন্তু আমরা ওটাকে মার্কিং করেছি, মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের কিন্তু আমরা মোট টোটাল কটি স্তর দেখতে পাই? স্যার 3টি স্তর দেখতে পাই। দেখো 3টি স্তরের মধ্যে টোটাল আমরা 3টি স্তর দেখতে পাই। যার একদম বাইরের দিকে যে স্তর অবস্থান করে তাকে আমরা বলি একটোডম। একটো মানে বাইরে, বুঝতেই পারছো। স্যার বাইরের দিকে যে স্তর অবস্থান করবে তাকে আমরা বলি একটোডম। ভ্রূণের মধ্যবর্তী যে স্তর অর্থাৎ মাঝের যে স্তরটি থাকে তাকে আমরা বলি মেসোডম। আর একদম ভেতরে যে স্তরটি অবস্থান করে তাকে আমরা বলে থাকি এন্ডোডম। সুতরাং ভ্রূণের ক্ষেত্রে আমরা এই 3টি স্তর পাই, বাহ্যিক একটোডম বা বহিস্তর, মধ্যবর্তী মেসোডম মানে হচ্ছে মধ্যস্তর, এবং একদম ভেতরে অবস্থান করে এন্ডোডম বা অন্তঃস্তর। স্যার এই স্তরগুলোর কি প্রয়োজনীয়তা রয়েছে? অ্যাকচুয়ালি 3টি স্তর থেকে আমাদের পুরো দেহ তৈরি হয়েছে, বিভিন্ন অঙ্গ তৈরি হয়েছে, অঙ্গ থেকে অর্গান সিস্টেম বা তন্ত্র তৈরি হয়েছে,
এবং সেখান থেকে পুরো দেহ তৈরি হয়েছে। স্যার ভ্রূণ থেকে যে শিশুতে রূপান্তরিত হয় না, ওই শিশুতে রূপান্তরিত হওয়ার জন্য অর্গানোজেনেসিস বলে একটি পদ্ধতি রয়েছে, যেখান থেকে বিভিন্ন অঙ্গ উৎপাদন হয়। আর ভ্রূণের এই 3টে জার্ম লেয়ার বা স্তর থেকেই আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ আমরা লাভ করতে পারি। যেমন দেহের একদম বাইরের দিকে যে সমস্ত অঙ্গগুলো রয়েছে, বিশেষ করে চামড়া মানে স্কিন, নাক, ঠিক আছে, বিভিন্ন ধরনের এক্সোস্কেলেটন, চুল, নখ ইত্যাদি ইত্যাদি, আমরা আসছি, উদাহরণে আসছি। দেহের যত বাইরের দিকে যত অঙ্গগুলো রয়েছে সেই সমস্ত অঙ্গ কিন্তু এক্টোডার্ম থেকে তৈরি হয়েছে, কারণ এক্টোডার্ম হচ্ছে বহিস্তর। সুতরাং দেহের বাইরের সমস্ত অঙ্গগুলো কিন্তু এক্টোডার্ম থেকেই সৃষ্টি হবে। স্যার এক্টোডার্মের পরে যে স্তর অবস্থান করে তাকে আমরা বলি মেসোডার্ম। আর মেসোডার্ম মানে হলো মধ্যস্তর। ভ্রূণের এই মধ্যস্তর থেকে বা মেসোডার্ম থেকে আমাদের শরীরের মধ্যবর্তী যে সমস্ত অঙ্গগুলো রয়েছে, মানে মাঝের যে অঙ্গগুলো রয়েছে, বিশেষ করে রক্তবাহ, শিরা, ধমনী, রক্ত, এই সমস্ত বিভিন্ন ধরনের মধ্যবর্তী যে সমস্ত পার্টগুলো রয়েছে বা অঙ্গগুলো রয়েছে, ওরা কিন্তু মেসোডার্ম থেকেই সৃষ্টি হয়। আর ভ্রূণের একদম ভেতরের স্তরের নাম হচ্ছে এন্ডোডার্ম, যেখান থেকে আমাদের শরীরের একদম অন্তর্যন্ত্রাদি, মানে একদম যে ভেতরের যে অংশগুলো বা একদম গভীরে যে সমস্ত অঙ্গগুলো থাকে দেহের অভ্যন্তরে, সেই সমস্ত অঙ্গগুলো তৈরি হয়েছে, যেমন পৌষ্টিক নালী। ঠিক আছে, তো আমরা আসছি প্রত্যেকটার পাটে পাটে উদাহরণ দিয়ে। দেখো বলে দিয়েছে এখানে এক্টোডার্ম থেকে কোন কোন অঙ্গ সৃষ্টি হয়। স্যার বলে দিয়েছে এক্টোডার্ম থেকে কোন কোন অঙ্গ সৃষ্টি হয়। ত্বকের এপিডার্মিস, অবশ্যই ত্বকের দুটো স্তর আমরা সবাই জানি, বাইরের দিকে স্তরকে বলা হয় এপিডার্মিস এবং ভেতরের স্তরকে বলা হয় ডার্মিস। তো ত্বকের এপিডার্মিস কোথা থেকে সৃষ্টি হবে? অবশ্যই এক্টোডার্ম থেকে। শুধু তাই নয়, আমাদের বাইরের যে সমস্ত অঙ্গগুলো রয়েছে বাইরের দিকে, সেগুলো সবই কিন্তু এক্টোডার্ম থেকে, যেমন মুখ, পায়ু, নাসা ছিদ্রের আবরণ মানে নাকের ছিদ্রের আবরণ, ঘর্মগ্রন্থি, সোয়েট গ্ল্যান্ড, সিবাসিয়াস গ্ল্যান্ড মানে শ্বেত গ্রন্থি, যেখান থেকে সিবাম ক্ষরণ হয়। ঠিক আছে, চোখের লেন্স, চুল, নখ, পালক, সিং, দাঁতের এনামেল, এগুলো সবই কিন্তু এক্টোডার্ম থেকে সৃষ্টি হয়েছে, যেটা আমরা একটু আগেই বলেছিলাম। দেহের বাইরের দিকে যে সমস্ত অঙ্গগুলো রয়েছে বা যে পার্টগুলো রয়েছে, তারা সবাই কিন্তু এক্টোডার্ম থেকেই সৃষ্টি হয়। পরবর্তী স্তরের নাম হচ্ছে মেসোডার্ম। আমরা মেসোডার্ম থেকে কিন্তু সেই সমস্ত অঙ্গকেই পাবো যেগুলো কিন্তু দেহের মধ্যবর্তী অংশে অবস্থান করে, মানে মাঝে অবস্থান করে, যেমন পেশি, কঙ্কাল। তো স্যার ত্বকের ডার্মিস, কারণ ত্বকের এপিডার্মিস এক্টোডার্ম থেকে, অর্থাৎ ডার্মিস হবে মেসোডার্ম থেকে, কারণ ডার্মিস তারপরে অবস্থান করছে, মাঝে অবস্থান করছে। সেই সঙ্গে ডেন্টিন, রেচনতন্ত্র, ডার্মাল আঁশ, জননতন্ত্র, যোগকলা মানে রক্ত, রক্ত হচ্ছে তরল যোগকলা, লিকুইড কানেকটিভ টিস্যু। ঠিক আছে, রক্ত হলো তরল যোগকলা অর্থাৎ লিকুইড কানেকটিভ টিস্যু। টেন্ডন মানে যেটাকে আমরা বলে থাকি টেন্ডন, যা অলরেডি অস্থি এবং পেশির মধ্যে সংযোগ সাধন করতে সহযোগিতা করে, এবং সেই সঙ্গে লিগামেন্টস, এগুলো কিন্তু সবই মেসোডার্মাল অরিজিন, মেসোডার্ম থেকে সৃষ্টি হয়। ঠিক আছে, এবং সেই সঙ্গে রক্ত, রক্তবাহ মানে শিরা, ধমনী, রক্তজালক, মেসেন্টারির আবরণ, সিলোমের আবরণ, মস্তিষ্ক, এগুলো সবই কিন্তু মেসোডার্ম থেকে সৃষ্টি হয়। একদম শেষে আমরা চলে যাব কোথায়? স্যার একদম শেষে আমরা যাব এন্ডোডার্মে। চলো, এন্ডোডার্ম থেকে কী কী অঙ্গ সৃষ্টি হয়? স্যার এন্ডোডার্ম থেকে কিন্তু আমাদের শরীরের একদম অভ্যন্তরীণ পৌষ্টিক নালী, শ্বাসনালী, ফুসফুস, যকৃৎ, অগ্নাশয়, থাইরয়েডস, প্যারাথাইরয়েডস, থাইমাস, মূত্রথলি এবং মূত্রনালীর আবরণ, এই সমস্ত অংশগুলো কিন্তু আমরা কোথা থেকে পাই? স্যার এন্ডোডার্ম থেকে পাই। এন্ডো মানে একদম ভেতরে, দেহের একদম ভেতরে যে সমস্ত অঙ্গগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা ভ্রূণের এই জার্ম লেয়ার বা ভ্রূণের এই স্তর থেকে লাভ করি। ঠিক আছে, বুঝতে পারা গেছে ভ্রূণের স্তর। দেখো আমাদের পরবর্তী টপিক সিলোম। সিলোম কি? স্যার সিলোম হলো একটি বিশেষ গহ্বর যেটি আমাদের দেহ প্রাচীর এবং পৌষ্টিক নালীর মাঝে অবস্থান করে। দেহ প্রাচীর এবং পৌষ্টিক নালীর মাঝখানে অবস্থান করে। স্যার দেহ প্রাচীর কোথা থেকে পাওয়া যায়? এক্টোডার্ম থেকে পাওয়া যায়। আর পৌষ্টিক নালী পাওয়া যায় এন্ডোডার্ম থেকে। আমরা আগের স্লাইডেই কিন্তু দেখেছি যে দেহ প্রাচীর হচ্ছে কার অংশ? দেহ প্রাচীর মানে যেটি কিন্তু ত্বক, ত্বক হচ্ছে দেহ প্রাচীরের অংশ। দেহ প্রাচীরের একদম বাইরের দিকের অংশকে আমরা বলি ত্বক, যেটা কোথা থেকে পাচ্ছি আমরা? এক্টোডার্ম থেকে পাচ্ছি। অন্যদিকে পৌষ্টিক নালী কোথা থেকে পাচ্ছি আমরা? এন্ডোডার্ম থেকে পাচ্ছি। তাহলে এক্টোডার্ম এবং এন্ডোডার্মের মাঝে কি আছে? মেসোডার্ম আছে। তাহলে সিলোম কোথা থেকে তৈরি হয়? মেসোডার্ম থেকে সিলোম তৈরি হয়। অর্থাৎ দেহ প্রাচীর এবং পৌষ্টিক নালীর মাঝের যে ফাঁকা জায়গা, যে গহ্বর দেখতে পাওয়া যায়, যে সেই মেসোডার্মাল থেকে তৈরি হয় বা মেসোডার্ম থেকে তৈরি হয়, এবং মেসোডার্মাল পেরিটোনিয়াম নামক এক বিশেষ আবরণ দ্বারা আবৃত থাকে, আমরা তাকেই কিন্তু সিলোম বলে থাকি। সুতরাং সিলোমের যদি প্রপার সংজ্ঞা দেওয়া যায় তাহলে সংজ্ঞাটা কিন্তু এমনই হবে যে সিলোম হচ্ছে একটি বিশেষ গহ্বর যা আমাদের দেহ প্রাচীর এবং পৌষ্টিক নালীর মধ্যবর্তী স্থানে মেসোডার্ম থেকে উৎপন্ন হয় এবং মেসোডার্মাল পেরিটোনিয়ামের বহিস্থ সোমাটিক স্তর
এবং অন্তস্থ ভিসেরাল স্তর দ্বারা বেষ্টিত থাকে, আমরা তাকেই কিন্তু সিলোম বলে থাকি। ঠিক আছে, এই সিলোম কিন্তু তাহলে দেহ প্রাচীর এবং পৌষ্টিক নালীর মাঝে অবস্থান করছে, এটাই হচ্ছে সিলোমের প্রপার অবস্থান। সিলোম কাদের ক্ষেত্রে অবস্থান করে? চলো, সিলোম কাদের ক্ষেত্রে অবস্থান করে? স্যার, সিলোমের অবস্থান মানে উপস্থিতি এবং অনুপস্থিতির উপর ভিত্তি করে আমরা জীবকে মোট 3 ভাগে ভাগ করি। অসিলোমীয় অর্থাৎ আসিলোমেট মানে যাদের সিলোম নেই, সিউডোসিলোমেট মানে ছদ্মশিলোমীয় অর্থাৎ সিলোমের মতো মনে হবে এমন কিছু রয়েছে বাট সেটা প্রকৃত সিলোম নয়, এবং অন্যদিকে হচ্ছে ইউসিলোমেট বা ট্রু সিলোমেট মানে প্রকৃত সিলোমধারী প্রাণী। এই হচ্ছে 3টি ভাগ সিলোমের উপস্থিতি এবং অনুপস্থিতির উপর ভিত্তি করে কিন্তু আমরা জীবকেই 3 ভাগে ভাগ করে থাকি। ঠিক আছে, চলো একদম প্রথমে চলে যাওয়া যাক। আমরা প্রথমে যাব অসিলোমীয়তে, যাদের সিলোম নেই। স্যার, সিলোম নেই কাদের? অ্যাকচুয়ালি যাদের মেসোডার্ম নেই তাদের কিন্তু সিলোম থাকবে না, কারণ আমরা একটু আগেই বলেছি যে সিলোম তৈরি হয় মেসোডার্ম থেকে, অর্থাৎ সিলোম তৈরি হবে মেসোডার্ম থেকে, তার মানে মেসোডার্ম যাদের নেই তাদের কিন্তু সিলোম থাকবে না। তো স্যার, কিছু কিছু প্রাণী রয়েছে যাদের কেবলমাত্র একটোডার্ম এবং এন্ডোডার্ম রয়েছে, মেসোডার্ম নেই। ঠিক আছে, যেমন পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, এদের প্রত্যেকেরই কিন্তু কারোরই মেসোডার্ম নেই। তবে ব্যতিক্রম হচ্ছে প্ল্যাটিহেলমিনথেস মানে চ্যাপ্টা কৃমি এবং গোল্ড কৃমি মানে যেটাকে আমরা নেমাটোডা বলি বা অ্যাস্কেলমেনথেস বলে থাকি। এদের কিন্তু মেসোডার্ম থাকা সত্ত্বেও কিন্তু প্রকৃত সিলোম থাকে না, কারণ এদের মেসোডার্ম কিন্তু পরিপূর্ণ বা সম্পূর্ণ মেসোডার্ম নয়। ঠিক আছে, তো স্যার মেসোডার্ম না থাকলে সিলোমের কোনো প্রশ্নই আসে না, তাই যাদের মেসোডার্ম নেই তাদের কিন্তু সিলোম থাকবে না। ওকে, তাদেরকে আমরা অসিলোমীয় বলবো, অর্থাৎ এদের ক্ষেত্রে সিলোম নামক এই গহর নেই। তাহলে এখন তোমাদের মধ্যে এটা প্রশ্ন আসবে যে স্যার সিলোম নামক গহর নেই, তাহলে সেই জায়গাটায় কি রয়েছে একটোডার্ম এবং এন্ডোডার্মের মাঝে? স্যার, একটোডার্ম এবং এন্ডোডার্মের মাঝে অর্থাৎ এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানের জায়গাটা মেসেনকাইমীয় প্যারেনকাইমা দ্বারা পূরণ থাকে। কার বদলে? সিলোমের বদলে সেই রিজিয়নটি মেসেনকাইমীয় প্যারেনকাইমা দ্বারা পূরণ থাকে, যেটি অবস্থান করছে এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে। ওকে, তাদেরকে আমরা বলি অসিলোমীয় প্রাণী। উদাহরণ পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, এরাই প্রত্যেকে, মানে স্পঞ্জ, জেলিফিশ, বেরোফর্সকালি, হর্মিফোরা প্লুমোসা, চ্যাপ্টা কৃমি, এরা প্রত্যেকেই কিন্তু অসিলোমীয়। আমরা যাচ্ছি এর পরের অংশ। স্যার, ভুয়ো বা ছদ্মশিলোমীয়। ভুয়ো বা ছদ্মশিলোমীয় কারা? যাদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো তাদের ক্ষেত্রে মেসোডার্ম রয়েছে, সিলোমের মতো দেখতে একটি পার্টও রয়েছে শরীরে, কিন্তু সেটি প্রকৃত সিলোম নয়। তার কারণ কি? ওই সিলোমের মতো দেখতে গহরটি মেসোডার্মাল পেরিটোনিয়াম নামক স্তর দ্বারা আবৃত নয়, অর্থাৎ পুকুর রয়েছে বাট পুকুরের পাড় নেই, অর্থাৎ সিলোম মতো দেখতে গহর রয়েছে তার শরীরে, সিলোমের ন্যায় দেখতে গহর রয়েছে, কিন্তু ওই গহরটি মেসোডার্মাল পেরিটোনিয়াম নামক এই আবরণ দ্বারা বা স্তর দ্বারা আবৃত না থাকার জন্য তাকে আমরা প্রকৃত সিলোম বলতে পারি না। ওই ধরনের জীবকে আমরা বলি সিউডোসিলোমেট বা ভুয়ো সিলোমধারী প্রাণী, যেমন গোলকৃমি। দেখো এখানে ছবি দেওয়া আছে, অলরেডি গোলকৃমির ছবি দেওয়া আছে। স্যার, গোলকৃমি হচ্ছে এক ধরনের জীব যাকে আমরা নেমাটোডার মধ্যে ফেলি, অমেরুদণ্ডী প্রাণী। এদের ক্ষেত্রে কিন্তু আমরা মেসোডার্ম থাকা সত্ত্বেও সিলোম দেখতে পাই না, প্রকৃত সিলোম দেখতে পাই না, কারণ যে গহরটি অবস্থান করে সেই গহরটি মেসোডার্মাল পেরিটোনিয়াম এর স্তর দ্বারা আবৃত নয়, যার জন্য আমরা একে প্রকৃত সিলোম বলতে পারি না। এই জন্য এদেরকে আমরা ছদ্মশিলোমেট বা সিউডোসিলোমেট বা ছদ্মশিলোমধারী প্রাণী বলি। স্যার, তাহলে এদের ক্ষেত্রে সিলোমের পরিবর্তে কি রয়েছে? প্রকৃত সিলোম যদি না হয় তাহলে ওই জায়গায় কি রয়েছে? ওই জায়গায় অ্যাকচুয়ালি ব্লাস্টোসিল রয়েছে। আমরা জানি ব্লাস্টুলা বলে যে দশাটা আমরা দেখতে পাই ভ্রূণের ক্ষেত্রে, ওই ব্লাস্টুলা দশায় ব্লাস্টোসিল বলে একটি গহর পাওয়া যায়। তো স্যার, এই ব্লাস্টোসিল থাকে প্রকৃত সিলোমের বদলে ভুয়ো সিলোমধারী প্রাণী গোলকৃমির ক্ষেত্রে। আমরা এরপরে চলে আসব প্রকৃত সিলোমধারী বা ইউসিলোমেটে। স্যার, প্রকৃত সিলোমধারী তারাই হবে যাদের প্রকৃত মেসোডার্ম রয়েছে। আর সত্যি বলতে কি, অ্যানিলিডা থেকে পৃথিবীতে যত কর্ডেটস আছে, মেরুদণ্ডী আছে, সবার ক্ষেত্রেই কিন্তু আমরা প্রকৃত সিলোম দেখতে পাই। অর্থাৎ অ্যানিলিডা থেকে পৃথিবীতে যত কর্ডেটস রয়েছে প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু মেসোডার্ম থেকেই কিন্তু উৎপন্ন হয়েছে যে বিশেষ গহর, তাকে আমরা সিলোম বলি, যেটি মেসোডার্মাল পেরিটোনিয়াম নামক স্তর দ্বারা আবৃত থাকে, যার বাহিরের স্তরকে বলা হয় সোমাটিক স্তর এবং ভেতরের স্তরকে বলা হয় ভিসারাল স্তর। ঠিক আছে, তাহলে সিলোম মানেই যে শুধু গহর থাকলেই সিলোম থাকবে, একটোডার্ম এন্ডোডার্মের মাঝে একটা গহর থাকলো মানেই সিলোম আছে, এমনটা নয়। কিন্তু গহর তো থাকতেই হবে এবং সেটা মেসোডার্ম থেকেই সৃষ্ট হতে হবে, প্লাস সেই গহরটির চতুর্দিক
বা সেই কেভিটির চতুর্দিক মেসোডার্মাল পেরিটোনিয়াম এর আবরণ দ্বারা কিন্তু আবৃত থাকতেই হবে, নাহলে তাকে কিন্তু আমরা ছদ্মসিলোম বা আসিলোম বলতে পারবো, বাট তাকে আমরা প্রকৃত সিলোম বলতে পারবো না। সুতরাং যারা প্রকৃত সিলোমীয় তাদের ক্ষেত্রে কিন্তু আমরা মেসোডার্মাল পেরিটোনিয়াম দ্বারা আবৃত এই গহ্বর দেখতে পাবো, যা একটোডার্ম এবং এন্ডোডার্মের মাঝে উপস্থিত মেসোডার্ম থেকে সৃষ্ট হয়। তো তাকেই আমরা কি বলবো স্যার? তাকেই আমরা প্রকৃত সিলোমধারী প্রাণী বলবো। উদাহরণ আমরা বলেছি অ্যানিলিডা। অ্যানিলিডা মানে হচ্ছে কেঁচো, ফেরেটিমা পোস্তুমা যার বিজ্ঞানসম্মত নাম। স্যার কেঁচো থেকে অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা মানে যাকে আমরা কম্বোজ পর্বের প্রাণী বলি, ঠিক আছে, আপেল স্নেইল আমরা নাম শুনেছি, ঝিনুক, শামুক, এবং সেই সঙ্গে কন্টক ত্বক মানে একাইনোডার্মাটা, অ্যাস্ট্রেডিয়াস রুবেন্স মানে তারামাছ যাকে আমরা বলি, এই সমস্ত অমেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে কিন্তু আমরা সিলোম দেখতে পাই, প্রকৃত সিলোম দেখতে পাই। এবং সেই সঙ্গে পৃথিবীতে যত কর্ডাটা রয়েছে, ঠিক আছে, মাছ, ফিশেস, অ্যাম্ফিবিয়া মানে উভচর, দেখো আমরা এখানে ছবি দিয়েছি অলরেডি, অ্যাম্ফিবিয়া উভচর, ম্যামালস, পক্ষী, সরীসৃপ, এদের প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু আমরা প্রকৃত সিলোম দেখতে পাই বা ট্রু সিলোম আমরা দেখতে পাই। এদের সবার ক্ষেত্রেই কিন্তু আমরা ট্রু সিলোম বা প্রকৃত সিলোম আমরা দেখতে পাই। ওকে, বুঝতে পারা গেছে ক্লিয়ারলি সিলোমের প্রকারভেদ, তাদের প্রপার সংজ্ঞা, ডেফিনেশন এবং সেই সঙ্গে উদাহরণ। আমরা যাব এরপরে আমাদের নেক্সট টপিকে। চলো পরবর্তী টপিক, সিলোমের গুরুত্ব, কী কী ইম্পর্টেন্স রয়েছে সিলোমের জেনে নেওয়া যাক। দেখো সিলোম কিন্তু শরীরের মধ্যে এমন একটি পার্টস যেখান থেকে আমাদের রক্ত সংবহন তন্ত্র তৈরি হয়েছে। আমরা বলেছি যে অ্যাকচুয়ালি সিলোম অবস্থান করছে একদম বডির মাঝে, দেহপ্রাচীর এবং পৌষ্টিক নালীর মাঝখানে। যদি সেই গহ্বরটা বা সেই অংশটা রক্ত দ্বারা পূর্ণ থাকে তখন সেই সিলোমকে আমরা হিমোসিল বলে থাকি। যদি সেই গহ্বরটি রক্ত দ্বারা পূরণ থাকে তখন কিন্তু তাকে আমরা স্যার হিমোসিল বলে থাকি, ঠিক আছে। হিমো মানে হিমোগ্লোবিন, মানে রক্তেরই একটি অংশ, রেড কালার দেয় রক্তকে। তো স্যার হিমোগ্লোবিন থাকার জন্য, রক্ত থাকার জন্য আমরা সেই সিলোমকে কি বলে থাকি? হিমোসিল বলে থাকি। তাহলে সিলোম কিন্তু রক্ত সংবহনতন্ত্র সৃষ্টি করেছে, রক্তবাহ সৃষ্টি করেছে, মানে শিরাধমনী রক্তজালক সৃষ্টি করেছে, দেহপ্রাচীরকে পৌষ্টিক নালী থেকে পৃথক করতে সহযোগিতা করেছে। তার কারণ দেহপ্রাচীর এবং পৌষ্টিক নালীর মাঝে অবস্থান করছে সিলোম, আমরা এটা বারবার বলছি। সুতরাং সিলোম কিন্তু দেহপ্রাচীর এবং পৌষ্টিক নালীকে পরস্পর থেকে পৃথক করতে পেরেছে বা সেপারেট করতে পেরেছে। সেই সঙ্গে কেঁচোর ক্ষেত্রে কিন্তু সিলোম হাইড্রোস্ট্যাটিক কঙ্কাল হিসেবে কাজ করে। কেঁচোর ক্ষেত্রে সিলোম কি হিসেবে কাজ করে? হাইড্রোস্ট্যাটিক কঙ্কাল হিসেবে কাজ করে, ঠিক আছে। সমস্ত জীবের আন্তর্যন্ত্রাদিকে ধারণ করে, অর্থাৎ শরীরের ভেতরে যত অঙ্গ রয়েছে ওগুলো কিন্তু সিলোম ধারণ করে বা সিলোম ক্যারি করে। ওকে, এটি হচ্ছে সিলোমের গুরুত্ব বা ইম্পর্টেন্স। বুঝতে পেরেছো সিলোমের গুরুত্ব? এই প্রধান চারটি গুরুত্ব স্টাডি করবে। প্রধান চারটি গুরুত্ব যেটা আমরা দেখতে পাচ্ছি সিলোমের মোস্ট ইম্পর্টেন্ট তাৎপর্য বা গুরুত্ব হিসেবে। যাওয়া যাক পরবর্তী স্লাইডে। চলো, আমাদের পরবর্তী টপিক প্রতিসাম্যতা। প্রতিসাম্যতা এই টপিকে আমরা স্টাডি করব যে কোনো একটি জীবকে যদি আমরা কেন্দ্রীয় অক্ষ বরাবর বা জীবটার মাঝখান বরাবর যদি আমরা তাকে বিভক্ত করি তাহলে কিন্তু আমরা তার সমান ভাগ পেতে পারি, মানে দুটি সমান আমরা অংশ পেতে পারি, আবার নাও পেতে পারি। তো যদি পাই তখন তাকে কেমন ধরনের প্রতিসাম্যতার মধ্যে ফেলা যাবে? আর যদি আমরা সমান দুটি অংশ না পাই, কাটিং করার পরে একটি নির্দিষ্ট অক্ষ বরাবর তাকে সেকশন করার পরে যদি আমরা দুটি সমান অংশ না পাই তখন তাকে কেমন ধরনের প্রতিসাম্যতা বলা যেতে পারে? তার উপরে ভিত্তি করে কিন্তু আমরা প্রতিসাম্যতাকে বিভিন্ন ভাগে ভাগ করেছি। যেমন প্রথম ভাগ বলে দিয়েছে দেখো গোলীয় প্রতিসাম্যতা, অর্থাৎ স্ফেরিক্যাল সিমেট্রি। কাকে বলে? স্যার কোনো একটি অ্যানিম্যালকে বা কোনো একটি জীবকে আমরা সাপোজ একটি অক্ষ বরাবর বিভক্ত করে দিলাম, একটি নির্দিষ্ট অক্ষ বরাবর আমি সাপোজ ধরলাম কেন্দ্রীয় অক্ষ বরাবর আমি জীবটাকে কি করেছি? বিভক্ত করেছি। দেখো কেন্দ্রীয় অক্ষ বরাবর যদি বিভক্ত করা হয় তাহলে আমরা কিন্তু দুটো হাফস পাচ্ছি বা দুটো অর্ধেক পাচ্ছি, যে দুটো অর্ধেকের কিন্তু শেপ প্রায় সেম, অর্থাৎ আকৃতি কিন্তু প্রায় একই। তো এটাই এখানে বলছে যে কোনো একটি গোলককে কেন্দ্রীয় তল বরাবর যে কোনো তলে দুটি সমান ভাগে ভাগ করা যেতে পারে। যেমন কোনো একটি প্রাণী দেহকে যদি সেভাবে ভাগ করা যায় তখন কিন্তু তাকে আমরা গোলীয় প্রতিসাম্যতা বা স্ফেরিক্যাল সিমেট্রি বলে থাকি। অর্থাৎ কোনো একটি জীবদেহকে আমরা একটি অক্ষ বরাবর যদি ভাগ করি তাহলে একটি অক্ষ বরাবর ভাগ করলে দুটি আমরা সমান ভাগ পেতে পারবো। একেই কিন্তু আমরা গোলীয় প্রতিসাম্যতা বা স্ফেরিক্যাল সিমেট্রি বলে থাকি, যা আমরা সমস্ত ফ্লোটেড যে সমস্ত প্রোটোজোয়া রয়েছে, ভাসমান যে সমস্ত প্রোটোজোয়া রয়েছে তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই। সমস্ত ফ্লোটিং বা ভাসমান প্রোটোজোয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাই, যেমন প্যারামোসিয়াম, ছবিতেই আমরা দেখতে পাচ্ছি প্যারামোসিয়ামের ক্ষেত্রে আমরা স্ফেরিক্যাল সিমেট্রি বা গোলীয় প্রতিসাম্যতা দেখতে পাই। পরবর্তী আমরা টাইপসে যাচ্ছি প্রতিসাম্যতার,
অরীয় প্রতিসাম্যতা। অরীয় প্রতিসাম্যতা কাকে বলে? দেখো, অরীয় প্রতিসাম্যতা কী জিনিস ভালো করে বুঝতে হবে যে অরীয় প্রতিসাম্যতা কাকে বলে। সাপোজ আমি ধরে নিলাম যে এটা একটা অ্যানিম্যাল। স্যার এটা একটা অ্যানিম্যাল, এই অ্যানিম্যালের এটা হচ্ছে কেন্দ্রীয় অক্ষ। কেন্দ্র থেকে যদি আমরা তাকে ভাগ করি, সমান ভাগে যদি ভাগ করি, তাহলে দেখো এখানে আমরা দুটো ইকুয়াল হাফস পাবো, সমান আমরা দুটো শেপ পাবো। পরবর্তীকালে যদি মাঝ বরাবর আবার একটি আমি মানে হাফ করি, তাহলে দেখো মোট চারটেই আমরা সমান ভাগের অংশ পাবো। কোনাকুনি বরাবর যদি করা যায়, তাহলেও দেখো প্রত্যেকটি ভাগের মাপ কিন্তু প্রায় সেম টু সেম হচ্ছে। এখানে আমার হয়তো একই শেপ হচ্ছে না, বাট সেম টু সেমই হয়, একই শেপই হবে। ঠিক আছে, তাহলে এইভাবে যদি আমরা ভাগ করতে থাকি, তাহলে প্রত্যেকটি অংশকে কিন্তু আমরা সমান ভাগে ভাগ করতে পারবো, এবং এই ধরনের প্রতিসাম্যতাকে আমরা অরীয় প্রতিসাম্যতা বলে থাকি, যাকে আরেক কথায় বলা হয় রেডিয়াল সিমেট্রি। মানে রেডিয়ালি, গোলাকারভাবে যদি আমরা পরপর অক্ষগুলো টানতে থাকি, বিভিন্নভাবে ছেদ করি, তাকে অনুদৈর্ঘ্য বরাবর বা অনুপ্রস্থ বরাবর, মানে ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর বা হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর, অর্থাৎ অনুদৈর্ঘ্য অনুপ্রস্থ, এইরকম বিভিন্নভাবে যদি তাকে আমরা ভাগ করতে থাকি, তাহলে প্রত্যেকটি ভাগের কিন্তু মাপ বা আকৃতি সমান হবে। একে আমরা অরীয় প্রতিসাম্যতা বলি। দেখো বলে দিয়েছে, দেহকে যখন অনুলম্ব অক্ষ বরাবর যে কোনো তলে সাদৃশ্য অংশ সমূহে ভাগ করা যায়, তখন তাকে অরীয় প্রতিসাম্যতা বলে বা রেডিয়াল সিমেট্রি বলে, এবং তার উদাহরণ হচ্ছে কন্টক ত্বক, মানে একাইনোডার্মাটা। ওকে, বুঝতে পারা গেছে? প্রতিসাম্যতার প্রথম দুটি ভাগ, গোলীয় প্রতিসাম্যতা এবং অরীয় প্রতিসাম্যতা। এরপরের টপিক আমরা যাচ্ছি। চলো পরবর্তী টপিক, দ্বি অরীয় প্রতিসাম্যতা, বাইরেডিয়াল সিমেট্রি। বলছে যখন কোনো প্রাণী দেহকে অনুলম্ব অক্ষ বরাবর একটি বা দুটি তলের সাহায্যে দেহকে সাদৃশ্য অংশে ভাগ করা যায়, তখন তাকে দ্বি অরীয় প্রতিসাম্যতা বলা যেতে পারে, মানে বাইরেডিয়াল সিমেট্রি বলা যেতে পারে। যেমন টিনোফোরা তারা মাছ, তো দুটি তলে ভাগ করা যাবে। দুটি তল বলতে ধরো এটা প্রাণী, একে দুটি তলে ভাগ করা বলতে এইটা, তো দুটি তলে আমরা ভাগ করব, এবং দুটি তলে ভাগ করে আমরা কিন্তু ইকুয়াল হাফস পাবো, বাইরেডিয়াল সিমেট্রি। মানে এখানে কিন্তু কেন্দ্র থেকে অনেকগুলো অক্ষ করার দরকার নেই, বা অনেকগুলো ভাগ করার দরকার নেই, মাত্র কটি ভাগ করতে হবে? দুটি। তো কেন্দ্র বরাবর যদি আমরা একে দুটো দাগ টানি, তাহলে কিন্তু মোট কটা হাফ পাবো? দেখো চারটে হাফ পেয়ে যাচ্ছি। একে আমরা বাইরেডিয়াল সিমেট্রি বলে থাকি বা দ্বি অরীয় প্রতিসাম্যতা বলে থাকি। দ্বি বলতে এখানে দুটি ভাগ করব আমরা, দুটি ভাগে মোট আমরা চারটি অংশ পেতে পারি। দেখো আমরা এখানে দুটি হাফস করেছি, এবং এখান থেকে টোটাল কিন্তু আমরা চারটি ভাগ পেয়েছি, মোট আমরা চারটি ভাগ পেয়েছি। এখানে বলে দিয়েছে ওটাই, যখন কোনো প্রাণী দেহকে অনুলম্ব অক্ষ বরাবর একটি বা দুটি তলের সাহায্যে দেহকে সদৃশ্য ভাগে ভাগ করা যায়, তাকে কিন্তু আমরা বাইরেডিয়াল সিমেট্রি বলে থাকি বা দ্বি অরীয় প্রতিসাম্যতা বলে থাকি। উদাহরণ টিনোফোরা এবং তারা মাছ, মানে বেরো ফর্সকালি, হর্মিফোরা প্লুমোসা, এরা সবাই কিন্তু টিনোফোরার মধ্যে পড়ে, আর তারা মাছ একাইনোডার্মাটার মধ্যে পড়ে। ঠিক আছে, তাহলে একাইনোডার্মাটার মধ্যে কিন্তু আমরা অরীয় প্রতিসাম্যতাও দেখতে পারি, এবং সেই সঙ্গে মানে রেডিয়াল সিমেট্রিও দেখতে পাই, এবং সেই সঙ্গে দ্বি অরীয় প্রতিসাম্যতা বা বাইরেডিয়াল সিমেট্রিও দেখতে পাই। ঠিক আছে, পরবর্তী টাইপস আমরা চলে যাচ্ছি দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা। স্যার দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা মানে হচ্ছে বাইল্যাটারাল সিমেট্রি। যখন কোনো একটি প্রাণী দেহকে তার কেন্দ্রীয় অক্ষ বরাবর একবার মাত্র দুটি সাদৃশ্য অংশে ভাগ করা যায়। স্যার কেমন এটা? দেখো মানুষের ক্ষেত্রে আমরা কিন্তু এই উদাহরণটাকে দিতে পারি। বলছে কেন্দ্রীয় অক্ষ থেকে মাত্র একবার ভাগ করা হবে, এবং দুটি সমান ভাগে আমরা দুটি সমান ভাগ পাবো বা দুটি ইকুয়াল হাফস পাবো। তুমি মানুষের ক্ষেত্রেই দেখো, একদম কেন্দ্র বরাবর নাক বরাবর যদি আমরা সমান ভাগে ভাগ করে দিই, তাহলে কিন্তু একটি রেখা দিয়ে যদি আমরা সমান ভাগে ভাগ করি, তাহলে আমাদের কিন্তু দুটি অংশ আমরা পেয়ে যাব। দুটি অংশেই কিন্তু একই জিনিস থাকবে, অর্থাৎ একই অঙ্গ সমস্ত থাকবে, ইকুয়াল হাফস আমরা পেয়ে যাব। ঠিক আছে, ওটাই কিন্তু এখানে বলছে, যখন কোনো একটি প্রাণীকে তার কেন্দ্রের অক্ষ বরাবর একবার মাত্র, মানে মাত্র কবার ভাগ করব আমরা? ধরো এটা একটা জীব, তাকে কেন্দ্র বরাবর কবার ভাগ করব? একবার মাত্র ভাগ করব, এবং কটা হাফ পাবো আমরা? দুটি সমান ভাগে ভাগ করতে পারবো। দুটি সমান ভাগে ভাগ করতে পারবো, তখন তাকে আমরা দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা বলে থাকি। অর্থাৎ দুটি পাশ পাচ্ছি বা দুটি সাইড পাচ্ছি। কেন্দ্র বরাবর যদি তাকে আমরা ভাগ করি, তাহলে আমরা কটা সাইড পাচ্ছি? স্যার দুটি সাইড পাচ্ছি। একে বলা হয় বাইল্যাটারাল সিমেট্রি বা দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা। উদাহরণ কেঁচো, মাছ, ব্যাং, মানুষ, এরা প্রত্যেকেই। কারণ তুমি দেখো এদের দুদিকেই কিন্তু একদম সেম টু সেম। তুমি মাছ বরাবর ভাগ করে দাও, দেখো দুটি সমান ভাগে তুমি ভাগ করতে পারবে। এই জন্য একে আমরা বাইল্যাটারাল সিমেট্রি বা দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা বলে থাকি। আর আমাদের একদম শেষ টপিক, অপ্রতিসম। এর কোনো প্রতিসাম্যতা নেই, অর্থাৎ তুমি একে যে দিক দিয়েই ভাগ করো না কেন, এর কোনো সমান ভাগ তুমি পাবে না। যেমন একটা ছোট উদাহরণ দেওয়া যাক, আমরা সবাই জানি অ্যামিবাকে। অ্যামিবা দেখতে কেমন হয়? অ্যামিবাকে দেখো, অ্যামিবাকে দেখতে কেমন? স্যার অ্যামিবাকে এমনটা দেখতে হয়, এর কোনো আকৃতি নেই। তুমি একে সমান ভাগে ভাগ করে দাও,
দেখো এর কোনো ইকুয়াল হাফস তুমি পাবে না, তুমি যেদিক দিয়েই ভাগ করো না কেন এর কোনো সমান ভাগ তুমি কোনোভাবেই লাভ করতে পারবে না। তার কারণ এগুলোকে সিউডোপোডিয়া বলা হয়, ক্ষণপদ বলা হয়, যেগুলো ক্ষণিকের জন্য তৈরি হয়, মানে কিছু সময়ের জন্য তৈরি হয়, এগুলো কিন্তু পার্মানেন্ট নয়। যদি এই গঠনটা পার্মানেন্ট হতো তাহলেও কিন্তু চিন্তা ভাবনা করা যেত, কিন্তু যেহেতু এই সিউডোপোডিয়াগুলো পার্মানেন্ট নয়, ক্ষণিকের জন্য তৈরি হয়, কিছু সময়ের জন্য তৈরি হয়, তাই কিন্তু এর গঠনের কোনো নির্দিষ্টতা নেই। এই জন্য কিন্তু আমরা এর ক্ষেত্রে কখনোই কিন্তু কোনো পাংচুয়ালি কোনো প্রপার প্রতিসাম্যতা আমরা দেখতে পাবো না, অর্থাৎ এর ক্ষেত্রে কোনো প্রতিসাম্যতাই পাওয়া যায় না। এই জন্য একে আমরা অপ্রতিসাম্য বলি, অর্থাৎ একে কিন্তু আমরা যেভাবেই ভাগ করি না কেন, যেভাবেই আমরা তাকে বিভক্ত করি না কেন, কোনোভাবেই কিন্তু দুটি সমান হাফ বা দুটি সমান অংশ আমরা লাভ করতে পারবো না। এই জন্য একে আমরা অপ্রতিসাম্য বলে থাকি বা আসিমেট্রি বলে থাকি। অর্থাৎ যখন কোনো প্রাণীদেহকে দুই বা ততোধিক সদৃশ্য অংশে ভাগ করা যায় না, তখনই তাকে আমরা অপ্রতিসাম্য বলি। যেমন স্পঞ্জ, অ্যামিবা, এরা প্রত্যেকেই। স্পঞ্জ এবং এর সাথে কিন্তু গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে অ্যামিবা, অ্যামিবা প্রোটিয়াস, প্রোটোজোয়ার মধ্যে পড়ে। এরা কিন্তু প্রত্যেকেই কিন্তু অপ্রতিসম, অর্থাৎ এদের ক্ষেত্রে কিন্তু আমরা কোনো প্রতিসাম্যতা দেখতে পাই না। ওকে, চলো এটাই আজকের আমাদের টপিক। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। থ্যাংক ইউ প্রত্যেককে। দেখা হচ্ছে আগামী ভিডিওতে এই অধ্যায়েরই আরও একটি পার্টকে নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে। অবশ্যই দেখা হবে আগামী ভিডিওতে পার্ট 2 কে নিয়ে, প্রাণী জগতের দ্বিতীয় পার্টকে নিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ।